গাজা ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধের আদেশ আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের, রায় প্রত্যাখ্যান নেতানিয়াহুর। স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। ঢাকায় কোনো কাঁচা বস্তি অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না, সুন্দর এবং মনোরম পরিবেশে সবাই বসবাস করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির 4টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। জানান, ঢাকাসহ সারা বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার, তবে সেক্ষেত্রে জনগণকে সব ব্যাপারে সহযোগিতা করতে হবে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে 10তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট, শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকায়ন সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্যে ঢাকা শহরের উন্নয়নে করা বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বিল কমাতে চাইলে বিদ্যুৎ পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। দেশ যত উন্নতি হচ্ছে, মানুষের অর্থনৈতিক কার্যক্রম বাড়ছে, সেই সাথে তাল মিলিয়ে চলতে হয়। ইতিমধ্যে মেট্রো রেল আমরা করে দিয়েছি এবং এটাতে একটা শেষ হয়েছে, ঢাকা শহরে আরও কয়েকটা মেট্রো রেল হবে, কিছু উপর দিয়ে যাবে, কিছু পাতাল দিয়ে যাবে, সেইভাবে কিন্তু আমরা পরিকল্পনা করেছি। সরকার প্রধান বলেন, কোরবানির জন্য সারা দেশে আধুনিক প্রযুক্তি ব্যবস্থা করবে সরকার, তবে সরকার এসব উদ্যোগে জনগণকে সহায়তা করার আহ্বান জানান। যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। যার যার পশু নিয়ে যাবে নাম্বার থাকবে, সেটা কাটা হলে সেটা পরিষ্কার করে তার কাছে তার জিনিস পৌঁছে দেবে। আর একটা পশু যখন জবাই হয়, তার রক্ত, চামড়া, হাড়, এমনকি বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে, সেগুলো কিন্তু রিসাইকেল করা যায়। এই যেখানে সেখানে এগুলি না করা, সে বিষয়ে সবাইকে অবশ্যই নজর রাখতে হবে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি সহ সাধারণ জনগণকে বেশ কিছু পরামর্শও দেন প্রধানমন্ত্রী। খালগুলি অনেকগুলি উদ্ধার করা হচ্ছে, কিন্তু দয়া করে যেখানেই যে পরিকল্পনা নেন, জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটাও পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না, কারণ এত ইলেকট্রিক জিনিস ব্যবহার হয়, এত ওয়েব চলে, মোবাইল ফোন থেকে শুরু করে সব ক্ষেত্রে, যার জন্য বাতাসটা পলিউশন হয়। সেদিকে বিশেষভাবে সকলকে নজর দিতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গানের বুলবুল আর কবিতায় দ্রোহের প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী আজ। এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই বিরল প্রতিভা। বরাবরের মতোই নানা আয়োজনের মধ্য দিয়ে 3 দিনব্যাপী জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে পৃথক বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, কবি নজরুলের আজীবন সাধনা ছিল সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি এবং মানুষের সামাজিক মর্যাদার স্বীকৃতি অর্জন। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। এই সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় তৎপর অশুভ সাম্প্রদায়িক শক্তির বিষ বৃক্ষকে সমূলে উৎপাটন করতে হবে, তবেই বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জানানো সার্থকতা পাবে। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে ক্যামেরায় ছিলেন আনসারুল ইসলাম। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবেই পরিচিত। তার কালোজয়ী লেখনীতে জুলুম, নিপীড়ন, অন্যায়ের বিরুদ্ধে ছিল সোচ্চার। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে কবি মানবতার জয়গান গেয়েছেন। ব্রিটিশ শাসন, শোষণ, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে কলম ধরে তিনি বাঙালি জাতীয়তাবোধের জাগরণ ঘটিয়েছিলেন। কেন কাজী নজরুল ইসলামের দুর্গমগিরিটা এখনও জাতীয় পর্যায়ে হচ্ছে না, এটা হওয়া অবিলম্বে দরকার বলে মনে করি। এটা মানুষের আলোকিত পথে এগিয়ে যাওয়ার একটা দিক নির্দেশনা দেয় এই গানটি, এবং এই গানটি আমাদের মানুষের মুক্তির কথা বলেছে, মানুষের এগিয়ে যাওয়ার কথা বলেছে।
এই মহান কবির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের দিনে সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকারই হবে নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা আজকের এই দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডারা আওয়ামী লীগ নেয়নি। যারা অপরাধের সাথে জড়িত তারা রাজনৈতিক দলের নেতাকর্মী নয়। এইসবের সাথে যারা জড়িত তারা রাজনৈতিক নেতা বা কর্মী নয়, এরা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের শাস্তি করতেই হবে জনস্বার্থে, জাতীয়। কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকার জাতিকে প্রভু রাষ্ট্রের শৃঙ্খলে বন্দী রাখতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে অ্যাব আয়োজিত লুটপাট, অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথের দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, দেশকে ভিক্ষুক জাতিতে পরিণত করতে 7 বছরে সরকার ঋণ করেছে দ্বিগুণ। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ লোক দেখানো বলেও এ সময় অভিযোগ করেন তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এখন অনেকেই, 7 বছরের মধ্যে আপনার ঋণ হয়েছে ডাবল। তাহলে সেইভাবে আপনার এই দেশকে আপনি ভিক্ষুকের দেশে আপনি পরিণত করতে চাচ্ছেন, আপনার সেই তথাকথিত উন্নয়নের নামে সব কিছু ধ্বংস করে দিয়ে। এইটা সম্ভব নয়। এটা আপনি যেভাবে যাচ্ছেন, আপনি গোটা জাতিকে প্রভুদের কাছে একটা চিরস্থায়ী শৃঙ্খলের মধ্যে বেঁধে রাখতে চাচ্ছেন। আপনারা যে অবৈধভাবে ক্ষমতা ভারত থেকে পেরেক নিয়ে এসে এমনভাবে বসাচ্ছেন ক্ষমতার তক্তপোষ, এটাও কিন্তু আপনার যে কোনো মুহূর্তেই এই পেরেক ভেঙে যাবে। আজ বিকেলের দিকে গভীর নিম্নচাপ রেমাল ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। নিম্নচাপটি আরও ঘনীভূত হচ্ছে বলেও জানানো হয়। সকালে ব্রিফিং এসব তথ্য জানান আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। তিনি আরও জানান, বিকেলে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। এইচ মিতু রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূলের দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর, পুনরায় বলছি 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এটি আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ জানান, এর প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। আর রোববার ঢাকায় গভীর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটার প্রভাবে কিন্তু আজকে চট্টগ্রাম এবং বরিশাল এবং খুলনা এই সকল জায়গাগুলো আজকে থেকেই কিন্তু বৃষ্টিপাত অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের কিছু অংশের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড, যেটা ইন্ডিয়ার, তার মাঝখান দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনার খুলনা এবং বরিশাল এবং চট্টগ্রাম এই 3টা বিভাগের যে উপকূলীয় জেলা বিভাগগুলো রয়েছে তার
যেগুলো উপকূলের কাছাকাছি জেলা রয়েছে সেগুলো কিন্তু বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে বার্তা পাঠানো হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এখন 1 নম্বর সিগন্যাল আছে, পরবর্তীতে যখন LC3 দেব, লোকাল কস্টনারি সিগন্যাল নাম্বার 3, তখন কিন্তু আমরা উপকূলের কাছে চলে এসে নিরাপদ স্থানে থাকতে বলবো। HM মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, পাবনায় জমে উঠছে নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে প্রচারণার সর্বশেষ খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলুল হক। ফজলু, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। নির্বাচনী প্রচারণার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? কিন্তু পাবনাতেও এই উপজেলা নির্বাচনের ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করে যাচ্ছেন নেতাকর্মীরা। আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার একদম মধ্য শহরের বড় বাজারে। এখানে কিন্তু আমাদের একজন প্রার্থী আলহাজ রফিকুল ইসলাম রুমন, তিনি আনারস প্রতীক নিয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসলে তার এই নির্বাচনকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে রফিকুল ইসলাম রুমন কেমন সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী রয়েছেন তিনি, জানবো তার কাছ থেকে। ধন্যবাদ এশিয়ান টিভিকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন পাবনা সদর উপজেলার 10টি ইউনিয়ন এবং পৌরসভার সাধারণ ভোটাররা তাদের প্রিয় প্রতীক আনারস মার্কায় ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং ইতিমধ্যেই তারা আমার প্রতি যে সমর্থন জানিয়েছেন তার জন্য আমি সদর উপজেলাবাসীর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। এবং এই নির্বাচনে বিশেষ করে তরুণ এবং যুবক সমাজ তারা একটা পরিবর্তন চায়। এই পরিবর্তনের হাওয়া এবং নতুন ভোটাররা এই নির্বাচনে একটা বিরাট ভূমিকা আনারস মার্কার পক্ষে পালন করছে। আপনারা ইতিমধ্যে এটা লক্ষ্য করেছেন। জি, ধন্যবাদ। আসলে এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আলহাজ রফিকুল ইসলাম রুমন আজ পাবনার বড় বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন এবং এই ব্যবসায়ীদের সাথে কিন্তু তিনি আলোচনা সভা করছেন। আসলে এই উপজেলা নির্বাচনী প্রচারণা থেকে এই ছিল সর্বশেষ তথ্য। মেরি। ফজলু, আপনাকে ধন্যবাদ। দর্শক, পাবনা উপজেলা নির্বাচনের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলুল হক। চলে যাচ্ছে পরের সংবাদে। মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য সহ 1952 সালে ভাষা আন্দোলনের শহীদ ও 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া ও মিলাদ হয়েছে। রাজধানীর গুলশান 1 নম্বর ডিসিসি নর্থ সুপার মার্কেটে এই আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গোলাম কাদেরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান রোমা আক্তারকে রাজধানীর গুলশান হেলথ ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে ক্লাবে এক অনুষ্ঠানে নবনির্বাচিত এই চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি কাদের খান, কৃষক লীগের অর্থ সম্পাদক নাজির মিয়া, ক্লাবের সহসভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক পারভেজ আলম, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান তালুকদার সহ আরও অনেকে। আমার বাবা এই খুশির দিনে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে ভারত যাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানীর মেন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, ভারতীয় পুলিশ বর্তমানে এই হত্যার ঘটনাটি তদন্ত করছে। আগামীকাল ডিবির প্রধান সহ কয়েকজন অফিসার তদন্তের কাজে ভারত যাবে। তিনি আরও বলেন, 80 টুকরো করা হয় এমপি আজিমের দেহ, কসাই জিহাদ পান 5,000 টাকা। আনারের মরদেহ ট্রলি ও ব্যাগে নিয়ে বের হয় শিমুল। হারুন আরও বলেন, তারা আনারকে হানি ট্রাপে ফেলে টাকা আনতে চেয়েছিল, এজন্য তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছিল। নাম ধারণ করে তার নাম হচ্ছে শিমুল ভুইয়া। শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে রেখে কিন্তু 10 তারিখ কিন্তু মানে মদতদাতা যে মাস্টার মাইন্ড শাহিন বাংলাদেশে এসে 20 তারিখ ফ্লাইটে করে দিল্লি থেকে উনি কাঠমান্ডু থেকে 21 তারিখ উনি দুবাই হয়ে
মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে হতে চলে গেছেন। যেটা না বলা যাবে না সেটা এখন বলছি না, তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে মানে সেখানে যাই, গেলে আরও তথ্য পাওয়ার সম্ভাবনা আছে। সব কিছু মিলে আমরা কাজগুলি করছি, আমাদের কাজ করার সুযোগ দেন। আবারও উপজেলা নির্বাচনের খবর। চতুর্থ ধাপে বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থী। কিছুক্ষণ আগে প্রচারণার সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। জুন আমতলী চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই উপজেলা নির্বাচনে একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন আমাদের গোলাম সরোয়ার ফুরকান ভাই। তার মার্কা হলো আনারস প্রতীক। আমরা আজকে তাকে জানতে যাব যে তিনি জয়লাভ করে আমতলী উপজেলাবাসীর জন্য কি কি খেদমত করবেন এবং তিনি কতটুকু জয়ের আশাবাদী। আমরা তো জানতে চাবো যে আপনি একজন হেভিওয়েট প্রার্থী, আনারস প্রতীকে সাবেক একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং এবার প্রার্থী হয়েছেন। আপনি আসলে কতটুকু আশাবাদী এবং জয়লাভ করে আমতলীবাসীর জন্য কি কি খেদমত করবেন? ধন্যবাদ এশিয়ান টিভি। আমি এই ষষ্ঠ ধাপের আমতলী উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আমি আগামী 5ই জুন নির্বাচন, সেই নির্বাচনে ইনশাল্লাহ আমরা বিজয় হবে ইনশাল্লাহ। আনারস আমার মার্কা, আনারস মার্কা। এই অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমি দখল, এদের বিরুদ্ধে আমার যুদ্ধ চলছে বিগত দিনও, আগামী দিনও এই যুদ্ধ চলবে। এই সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমি দখলদের যতক্ষণ পর্যন্ত আমরা না সরাতে পারবো ততক্ষণ এই যুদ্ধ চলবে, এটাই আমার মূল লক্ষ্য। এদিকে তৃতীয় ধাপে গাইবান্ধা, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে চলছে প্রচারণা। কিছুক্ষণ আগে সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। 30 মে ষষ্ঠ ধাপে সর্বশেষ তৃতীয় পর্যায়ে গাইবান্ধার দুটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেটি সাদুল্লাপুর এবং সুন্দরগঞ্জ উপজেলা। আমি যে উপজেলায় রয়েছি এটি সাদুল্লাপুর উপজেলায় এবং সেখানে আমার সঙ্গে একজন মোটরসাইকেল প্রতীকের এক প্রার্থী রয়েছেন। আমি তার কাছে জানতে চাইব যে আসলে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই উপজেলাবাসীকে তিনি কি উপহার দেবেন। তো আপনি একটু আমাকে বলবেন, যদি আপনি নির্বাচিত হতে পারেন তাহলে এই উপজেলাবাসীর জন্য কি সর্বপ্রথম কি কাজ করবেন? ধন্যবাদ এশিয়ান টিভিকে। আমি গত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অল্প কিছু ভোটে পরাজিত হয়েছি। এবারের নির্বাচনে আমি যেভাবে সর্বস্তরের দলমত নির্বিশেষে সর্বস্তর জনগণের যে সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ সুন্দর, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে তৃতীয় ধাপের গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের যে নির্বাচন, সেই নির্বাচনে আমি শতভাগ আশাবাদী নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং আমি নির্বাচিত হতে পারলে সাদুল্লাপুরের যে অবহেলিত যে সাদুল্লাপুর, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার আমাদের গত নির্বাচনে 68 সেন্টারে নির্বাচন দিয়েছিল। এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে উপস্থিত হওয়ার জন্য 102টি সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাই আমি মনে করি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে উৎসবমুখর পরিবেশে উপস্থিত হয়ে আমার মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। পাশাপাশি আমি বর্তমান সরকারের এই চলমান উন্নয়নের ধারা অক্ষুণ্ণ রাখতে মাননীয় এমপি অ্যাডভোকেট উম্মে কুলসুম সিতিয়াপার হাতকে শক্তিশালী করে অবহেলিত এই সাদুল্লাপুরের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, ঈদগাহ মাঠ, কবরস্থান, শ্মশানঘাটের উন্নয়ন করব ইনশাল্লাহ। চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলিতে কৃষি জমির বিশাল অংশ জুড়ে মৌসুমের সবজি সহ বিভিন্ন শাক আবাদ হয়ে থাকে। তবে কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়া ও পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা। দূষিত পানি ব্যবহারের ফলে পুষ্টিগুণ হারাচ্ছে এসব সবজি। তাই ডিপ টিউবওয়েল সহ পর্যাপ্ত পানি সরবরাহের দাবি জানিয়েছেন কৃষকরা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ রুবেল উদ্দিনের ক্যামেরায় রেজাউল করিমের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। উত্তর কাট্টলিতে বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকরা মৌসুমী সবজি ছাড়াও চাষ করে পুঁই শাক, ডাঁটা শাক, লাল শাক সহ আরও অন্যান্য শাকসবজি। সবচেয়ে বেশি আবাদ হয় কলমি শাক, যা প্রতিদিন বাজারজাত হয় 2 থেকে 3 মেট্রিক টন। তবে কৃষি খাতে সরকার নানা উদ্যোগ নিলেও এখানে নেই কোনো সুযোগ সুবিধা। পানির সুবিধা না থাকায় কলকারখানার বিষাক্ত পানি ব্যবহারের ফলে
পুষ্টিগুণ হারাচ্ছে শাকসবজির, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে যে পরিমাণ শাকসবজি ফলন হয় এই পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণ ধোয়ার পানির অভাব। যে সুইচ গেটের লবণ পানি এসে আমাদের ক্ষতি হয়, এগুলো আমরা সহজে পোষাইতে পারি না। মেয়রকে বলা হয়েছে, কমিশনে কয়েকবার আসি বলছে তোমরা কাঁচরাবাদে শাক দো কেন, তা আমরা কাঁচরাবাদে না দিয়ে কই দেবো। আমাদের কোনো ডিবের ব্যবস্থা নাই, আমাদের কোনো ফুসকুনির ব্যবস্থাও নাই। পানি যদি মানুষের খাওয়ায় আমাদের নিজের তো খারাপ লাগে। এখন আমাদের এখানে একটা ডিবের দরকার। এদিকে পানির সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে কৃষি অধিদপ্তর ও জেলা প্রশাসক। ডিপ টিউবওয়েল সেট আপ করা সেটা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজের মধ্যে নেই আর কি, আমাদের ক্ষমতার মধ্যে নেই। এটা মূলত আপনার পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসি এরা করে থাকে। কিন্তু আমার জানা মতে আমাদের বর্তমান ডিসি স্যার উনি কিন্তু আপনার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে যে আমাদের এই পানি নিয়ে আলোচনা করেছেন। তো আমি আশা করব এদিকে ওয়াসার কর্তৃপক্ষ এদিকে দৃষ্টি দিবে, যেহেতু আমরা চট্টগ্রাম শহরের মধ্যেই, শহরের প্রবেশদ্বার আমাদের, সুতরাং আমরা যেন পানি পাই সে ব্যবস্থা যেন তারা করে। নিরাপদ কৃষিপণ্য ও শাকসবজির উৎপাদন ও বাজারজাতকরণে কৃষকদের মাঝে পানি সরবরাহ করলে এলাকার কৃষি উৎপাদন সহজ হবে বলে প্রত্যাশা সকলের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার প্রবাসের খবর। বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট হিসাবের আওতায় দেশের বিভিন্ন ব্যাংকে ডলার জমা রাখতে প্রবাসীদের উৎসাহিত করতে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা সহ বিভিন্ন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা জানান, দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ আরও বাড়ানোর জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংক ডিপোজিট প্রোডাক্টগুলি চালু করেছে। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রেরি ভিউ স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হবে এই ম্যাচটি। আজ মান বাঁচানোর মিশন বাংলাদেশের। মার্কিনীদের কাছে হোয়াইট ওয়াশ এড়াতে জিততেই হবে টাইগারদের। প্রথম ২ টি-20 জিতে হিসাব নিকাশ পাল্টে দিয়েছে স্বাগতিকরা। বিপরীতে যাচ্ছে তাই ক্রিকেটের প্রথমবারের মতো আইসিসির সহযোগী কোনো দেশের কাছে হোয়াইট ওয়াশের শঙ্কায় টিম টাইগার্স। ফুরফুরে যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে আরও একবার নামার অপেক্ষায় প্রেরি ভিউ স্টেডিয়ামে। শেষ করব বাস্কেটবল টুর্নামেন্টের খবর দিয়ে। বাংলাদেশে বিশ্বমানের বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজনের পাশাপাশি নারীদের খেলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন নারী বাস্কেটবল খেলোয়াড়রা। জানান, চাইনিজ স্পোর্টিং ক্লাব দেশের যে ধরনের খেলার আয়োজন করেছে, অন্যরা এভাবে এগিয়ে আসলে ক্রিকেট ফুটবলের মতো বাস্কেটবলও বাংলাদেশের খেলোয়াড়রা সুনাম বয়ে আনবে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। অতীতের মতোই বিশ্বের বিভিন্ন দেশের ২৬টি দলের অংশগ্রহণে দিনব্যাপী বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন করেছে চাইনিজ স্পোর্টিং ক্লাব। গ্লোবাল বল ব্লিটজ দ্য ট্রিপল সেট চ্যালেঞ্জ 2024-এর এই আয়োজনে অংশগ্রহণকারী দেশি বিদেশি খেলোয়াড়রা সন্তোষ প্রকাশ করেন ভেন্যু এবং আয়োজন নিয়ে। তখন আমরা যখন খেলতে আসতাম, কোথাও খেলার কোনো জায়গা থাকতো না, হয়তো আমাদের অনেক কষ্ট করে একটা জায়গায় যেতে হতো, ওখানে অনেক মানুষই থাকতো, অথবা অন্য স্পোর্টস খেলা হতো, হয়তো ফুটবল খেলা শুরু করতো। এখন আমি 4 বছর পর আমি বাইরে ইউনিভার্সিটি করলাম, করে এসে নাও আই সি যে অনেক ইয়াং মানুষরাও এখন অনেক খেলছে। এখন আমি সব সারপ্রাইজ যে আমাদের সময় এত মানুষ কই ছিল। আমরা আন্ডার 16 নিয়ে টিম অল এজে দিছি, কোয়েড খেলবো, আমরা মজা করব, আমরা আসছি, ইনশাল্লাহ আমরা জিততে পারি, দেখি কি হয়। তবে নারীদের খেলার পরিবেশ এখনও দেশে গড়ে ওঠেনি বলে জানান কিছু খেলোয়াড়। প্রথমে যখন জয়েন করলাম তখন মেয়েদের চয়েসেস এন্ড এভরিথিং ওয়াজ ভেরি কনজারভেটিভ কম্পারেটিভলি ছেলেদের থেকে। বাট আমি বলবো না যে ইট ডিডন্ট ইমপ্রুভ, বাট ইমপ্রুভমেন্ট হইলেও ইট ডিডন্ট রিচ দ্য এক্সপেকটেশন দ্যাট উই ওয়ান্ট। সো
আমি চাই আরও বেশি ইমপ্রুভ হোক, কারণ যতটা অপরচুনিটি ছেলেরা পাইতেছে যদি আমরাও পাই, মেবি আমরা ইন্টারন্যাশনাল গেমসও খেলতে পারবো। Chinese Sports Club is giving me an opportunity to play basketball. I used to play basketball back at my home, but due to my busy schedule I was not able to play basketball. But when I came here, I tried to find a little time, but I could not find a court or a proper safe place to play basketball. But because of Chinese Sports Club and the tournaments they organize, I could play basketball very safely. এই আয়োজন বিশ্বের সব খেলোয়াড়দের সাথে বাংলাদেশিদের পরিচয় করিয়ে দিতে একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতির লক্ষ্যেই করা হয়েছে বলে জানান ক্লাবের সিইও ইশতিয়াক নূর। দেখা যাচ্ছে যে এখানে ইন্ডিয়ান টিম, তারপরে আপনার হচ্ছে কাশ্মীরি টিম আছে, তারপরে চাইনিজ টিম, আমেরিকান, ইউরোপিয়ান অনেক মানুষ অংশগ্রহণ করতেছে। সো এখানে যে লোকাল টিমস আছে তারা এবং ফরেন টিম দুইটার মধ্যে যে নেটওয়ার্কিংটা ক্রিয়েট হচ্ছে, আমরা বেসিক্যালি সেটার জন্য এই টুর্নামেন্টটা হোস্ট করছি, যাতে সবাই সবার সাথে মিলেমিশে একটা ভালো ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট এনভায়রনমেন্ট একসাথে উপভোগ করতে পারে। একই সাথে তাদের এই ক্লাবে খেলোয়াড়দের অন্যান্য সুবিধার কথাও তুলে ধরেন এই আয়োজক। এই টুর্নামেন্টের স্পন্সর হচ্ছে অ্যাথলিট বিডি। সো আপনারা যদি চান তাহলে www.athletebd.com, এখানে গিয়ে আপনারা স্পোর্টিং গুডস অর্ডার দিতে পারেন। সো আই উইল ডেফিনেটলি রেকমেন্ড ইউ দ্যাট। অ্যান্ড বিসাইডস দ্যাট আপনারা যদি চান এখানে এসে বাস্কেটবল খেলতে পারবেন। আমাদের এখানে মেম্বারশিপ দেওয়া হচ্ছে এবং ফুটবল ফিল্ডেও আপনারা যে কোনো সময় এসে খেলতে পারবেন। আমাদের ফুটবল ফিল্ডটা অনেক বড়, বিশাল, 9S সাইড খেলা যায়। দিনব্যাপী আয়োজিত এই বাস্কেটবল টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাইনিজ স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ঢাকায় কোনো বস্তি থাকবে না, দিনমজুরদেরও বাসস্থান হবে ফ্ল্যাটে, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের উদ্বোধন। রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই, জানালেন ওবায়দুল কাদের। নজরুলের আদর্শে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়। রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এমপি অনার, হত্যায় জড়িতরা, জানালেন ডিবি প্রধান। রোববার ভারত যাচ্ছে 3 সদস্যের গোয়েন্দা দল। এবং বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, নিতে পারে প্রবল রূপ, কাল অতিক্রম করতে পারে বাংলাদেশ উপকূল। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।